নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। ইঙ্গিতে আপনাদের স্বাগত। বিশ্বের নজর এবার জি সামিট অর্থাৎ G7 সম্মেলনে। একেবারেই আমি তো রয়েছেই এবং সেখানে আমার সহকর্মী যেমনটা বললো নিবেদিতা, বিশ্বের দরবারে নজর রয়েছে এখন জি সামিট চলছে, অর্থাৎ 51তম জি সামিট চলছে কানাডায় এবং সেখানে আমন্ত্রিত বহু দেশ রয়েছে, তার মধ্যে রয়েছে ভারতও। এবং মূলত জি সামিট কেন এত গুরুত্বপূর্ণ নিবেদিতা, যেখানে জি সামিট শুধুমাত্র বেশ কয়েকটি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক নয়, জি সামিট বিভিন্ন দিক থেকে কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন পালন করে আগামীতে আমরা আলোচনা করব, বিস্তারিত জানাবো আপনাদের আগামী 1 ঘন্টায়। আর সেখানেই আমরা বিস্তারিতভাবে তুলে ধরবো আপনাদের সামনে কেন এতটা গুরুত্বপূর্ণ জি সামিট গ্লোবাল 7। এবং সেখানেই মূলত এই সামিট ঘিরে কিন্তু এক প্রকার বিশ্বের নজর রয়েছে, অর্থাৎ যে সমস্ত দেশ হয়তো সেই সামিটে অংশগ্রহণ করেনি বা বেশ কিছু মতবিরোধ একেবারে দ্বিপার্থকতা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু জি সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। কেননা এখনও পর্যন্ত জি সামিটের একটি বৈঠক হয়ে গিয়েছে এবং এখনও পর্যন্ত চলছে সেই বৈঠক থেকে উঠে আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। একেবারে গৌরব, যেমনটা বলছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলন, যেখানে ভারত ইতিমধ্যেই প্রতিনিধিত্ব করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু আজ এই সামিটে যোগদান করতে গিয়ে পৌঁছে গেছেন কানাডা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা নজর রাখছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন কানাডায়। ক্যালগারি আন্তর্জাতিক বিমানবন্দরে কানাডায় প্রধানমন্ত্রী আজ নেমেছেন এবং তাকে স্বাগত জানিয়েছে জি সামিটের সদস্যরা। কানাডা যে প্রতিনিধিত্ব করছে সেই দল, ক্ষমা করবেন, সেই দেশ, সেটি কিন্তু স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমরা দেখাচ্ছি জি সামিটের দৃশ্য আপনাদের, যেখানে কানাডায় এবার পরিচালিত হতে চলেছে জি সামিট G7 2025। যে শীর্ষ সম্মেলন 3 দিন ধরে চলবে, ইতিমধ্যেই একদিন চলে গিয়েছে এবং সেখানে বৈঠক প্রায় হয়ে গেছে এবং একাধিক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। 14টি দেশের নেতারা আলাপ করবে এই শীর্ষ সম্মেলন, অর্থাৎ 14টি দেশের রাষ্ট্রপ্রধানরা, প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন এই শীর্ষ সম্মেলনে। শীর্ষ সম্মেলন এর আগেও G20 নিশ্চয় মনে রয়েছে নিবেদিতা, গোটা দেশের নজর ছিল, একেবারে গোটা পৃথিবীর নজর ছিল, গোটা বিশ্বের নজর ছিল আমাদের G20টা, যেখানে প্রায় তাবড় দেশের একেবারে রাষ্ট্রপ্রধানরা ভারতে এসেছিলেন। আর এবার ভারত সরাসরি পৌঁছে যাচ্ছে। এই প্রাসে গতকালই গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী, সফর করেছেন, কথাবার্তা বলেছেন, আর এবার একেবারেই কানাডাতে গিয়ে সেখানে কিন্তু এই G7 সম্মেলনে যোগ দিয়েছেন, কথাবার্তা বলেছেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান নেতাদের সঙ্গে, প্রতিনিধিদের সঙ্গে। আর এই G7 বৈঠক, যেমনটা আমার সহকর্মী বলছেন নিবেদিতা আপনাদের সামনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নয়, অর্থনৈতিক বিষয় নয়, সামাজিক বিষয় নয়, এছাড়াও আরও বড় বিষয় রয়েছে কি জানেন, শুধুমাত্র এই 17খানা দেশই নয়, সেখানে কিন্তু মূলত অংশগ্রহণ করেছে বিভিন্ন দেশের তাবড় বেশ কিছু সংস্থা, একেবারে বিশ্ব ব্যাংক থেকে শুরু করে বেশ কিছু তাবড় সংস্থা, যাদের ছাড়া হয়তো এই বিশ্বের দরবারে বেশ কিছু দেশ একেবারেই চলার ক্ষেত্রে বেগ পেতে পারে। তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গোটা বিশ্বে, বিভিন্ন দেশে এই সংস্থাগুলো। নিবেদিতা, একেবারে গৌরব, তুমি যেমনটা বললে, শুধুমাত্র বিভিন্ন দেশ নয়, সেখানে কিন্তু এবার পার্টিসিপেট করবে ন্যাটো, জাতীয় সংঘ এবং পাশাপাশি কিন্তু বিশ্ব ব্যাংক। তুমি যেমনটা বললে, বিশ্ব ব্যাংক কিন্তু সেখানে পার্টিসিপেট করবে। এবং ন্যাটোর কথা যদি বলি, তাহলে 1949 সালে 4 এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। এবং ন্যাটো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সংগঠন শুধুমাত্র যে পার্টিসিপেট করছে তা নয়, তিনি কিন্তু শান্তির বার্তা দেবে, অর্থাৎ বিশ্ব শান্তির বার্তা, কিভাবে বৈষম্য বজায় থাকবে একটি দেশ আরেক দেশের সঙ্গে, কিভাবে মিল বজায় রাখবে, প্রতিটি বিষয় কিন্তু ন্যাটো ইতিমধ্যেই বার্তা দেবে বলে মনে করা হচ্ছে। এবং ইরান ইসরায়েল যে পরিস্থিতি রয়েছে সেই বিষয়েও কিন্তু এখানে আলোচনা হবে বলে জানা যাচ্ছে, অর্থাৎ ন্যাটোর ভূমিকাও কিন্তু যথেষ্ট রয়েছে। পাশাপাশি জাতিসংঘ অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ, তারও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়েছে। পাশাপাশি বিশ্ব ব্যাংক এখানে পার্টিসিপেট করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর একেবারে নিবেদিতা, এখন নজর রাখা যাক কোন কোন দেশ আমন্ত্রিত রয়েছে। G7 দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান, ইতালি, কানাডা এবং জার্মানি ছাড়াও রয়েছে ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ইউক্রেন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ন্যাটো সচিবরাও অংশগ্রহণ করছেন। একেবারে তুমি যেমনটা নিবেদিতা বললে প্রথম থেকে, যেখানে কোন কোন দেশ মূলত অংশগ্রহণ করছে, কিন্তু দেখো এরই মাঝে কিন্তু একটা বিষয় উঠে আসছে, যেখানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপুঞ্জ দেখতে গেলে সুবিয়ান্ত G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না। রাশিয়া এবং সিঙ্গাপুর সফরের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই আন্তর্জাতিক সূত্র মাবলের খবর। ইন্দোনেশিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে 16 জুন সুবিয়ান্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স এবং ওংয়ের সঙ্গে দেখা করছেন এবং তিনি রাশিয়া যাবেন এবং রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা করতে পারেন। একদিকে যখন দেখো, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিবেদিতা লক্ষ্য করো, যেখানে রাশিয়া মূলত G7 ইনভাইটেড নয় বা দেখা যায়নি এই দেশকে। পাশাপাশি জেলেনস্কি এসছেন, অর্থাৎ
ইউক্রেনকে আমন্ত্রিত দেশে রাখা হয়েছে। সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা পৌঁছে যাচ্ছেন সরাসরি রাশিয়ায়, সেখানে কথাবার্তা বলবেন, কিন্তু রাশিয়াও কিন্তু এখানে আবার আমন্ত্রিত না হওয়ায় এখানেও কিন্তু মূলত একটা আন্তর্জাতিক বিষয়গত টালমাটাল পরিস্থিতি তৈরি হচ্ছে, অর্থাৎ ইন্দোনেশিয়া কোথাও রাশিয়ার পাশে বা রাশিয়া কোথাও ইন্দোনেশিয়ার পাশে এক প্রকার কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। আমি পিসিআর কেবল প্রথম থেকে টেক্সট চালানোর জন্য জেলেনস্কি পুতিনের সম্মেলনে অংশগ্রহণের বিরোধিতা কেন করছেন এই টেক্সট প্রথম থেকে চালানোর জন্য অনুরোধ করবো আমি পিসিআরকে। কী কারণে মূলত জেলেনস্কি এই পুতিনের এই সফরকে মূলত বিরোধিতা করছেন, কোন কোন দেশ আমন্ত্রিত? G7 দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান এবং ইতালি, কানাডা এবং জার্মানি ছাড়াও মূলত ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ইউক্রেন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ন্যাটো সচিবরাও অংশগ্রহণ করেছেন। ন্যাটো একেবারেই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো G7 শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না। রাশিয়া এবং সিঙ্গাপুর সফরের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিছুদিন আগে নিবেদিতা ভারত সফরে এসেছিলেন ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন, সাক্ষাৎও করেছেন, এবং তারপর এই সফরে যোগ না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর যেখানে কিন্তু রাশিয়ার পুতিনের এই সম্মেলনে ইতিমধ্যে কিন্তু ইন্দোনেশিয়া এক প্রকার কোথাও একটা টালমাটাল পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আর সেখানেই এই গুরুত্বপূর্ণ বিষয়, জেলেনস্কি পুতিনের সম্মেলনে অংশগ্রহণের বিরোধিতা কেন করছে নিবেদিতা? একেবারে গৌরব, তুমি যেমনটা বললে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা নজর রাখছি, যেখানে অংশগ্রহণকারী দেশের মধ্যে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এবং আমন্ত্রিত দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইউক্রেন কিন্তু এবার আমন্ত্রিত হয়েছে, অর্থাৎ সোমবার রাতে ইউক্রেনের রাজধানী কোয়েভ রাশিয়ায় হামলায় 14 জন নিহত হয়, 100 জনের বেশি আহত হয়, এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি G7 শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের অংশগ্রহণের বিরোধিতা করেছেন। অর্থাৎ এখানেও আমরা দেখা যাচ্ছে বিরোধিতা হচ্ছে, একের পর এক বিরোধিতা হচ্ছে। যেখানে সমস্ত দেশ আমন্ত্রণের কথা রয়েছে সেখানেও বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আন্তর্জাতিক মহলে কি রয়েছে সে বিষয়ে কিন্তু বড় প্রশ্ন উঠছে। গৌরব, একেবারেই দেখো, G7 শীর্ষ সম্মেলনে ট্রাম্প এবং জেলেনস্কির বৈঠক বাতিল, অর্থাৎ যেই খবর জানা যাচ্ছিল জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক প্রকার ট্রাম্প একটা বৈঠক করবেন, কিন্তু সেই বৈঠক ইতিমধ্যে বাতিল। কেন বাতিল? কেননা ট্রাম্প কিন্তু নিজে ফিরে এসেছেন। G7 শীর্ষ সম্মেলনের পর ট্রাম্প আমেরিকায় ফিরে এসেছেন, এই কারণে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে তার বৈঠক বাতিল করা হয়েছে। জেলেনস্কি মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে অস্ত্র ক্রয় নিয়ে মূলত আলোচনা করার পরিকল্পনা করেছিলেন। জেলেনস্কি ভিয়েনায় বলেছিলেন যে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তিনি একটি প্রতিরক্ষা প্যাকেজ নিয়েও আলোচনা করবেন যা ইউক্রেন কিনতে প্রস্তুত, কিন্তু যেহেতু হচ্ছে না, আর তার জন্য কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আর ইতিমধ্যে দেখো মূলত এজেন্ডাগুলো আসবে, অর্থাৎ হোয়াট ইজ দ্য এজেন্ডা ফর দ্য তোমার সামিট G7 অবশ্যই আসবে, গুরুত্বপূর্ণ বিষয় আসবে, কিন্তু তার পরবর্তীতে বলা যেতে পারে এখানেই বড় প্রশ্ন উঠছে, যেখানে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কামব্যাক করেছেন তার হোমে। কেন বলেছেন? ইস্যু অফ দ্য মিডল ইস্ট কনফ্লিক্ট, অর্থাৎ যে দ্বন্দ্ব চলছে নিবেদিতা, সেখানে তিনি কিন্তু ইতিমধ্যেই নিজের দেশে ফিরে এসেছেন মাঝপথে, অর্থাৎ তিনি পৌঁছে গিয়েছিলেন, কথাবার্তা বলেছেন, কিন্তু সম্পূর্ণ মূলত এই বৈঠক শেষ না করেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিরে এসেছেন নিজের দেশে। কেন ফিরে এসেছেন তিনি তথ্য দেখাচ্ছেন। তিনি বলছেন মধ্যপ্রাচ্যে একেবারেই দুঃখিত, মূলত পশ্চিম এশিয়ায় যে পরিমাণ কনফ্লিক্ট চলছে, যেখানে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যুদ্ধের আবহ তৈরি হয়েছে, সেখানে কিন্তু মূলত এই কারণকেই দোষিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই G7 সামিট থেকে ফিরে এসেছে নিজের দেশে ফিরে এসে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আগামীতে আপনাদের সামনে তুলবো সেই বিষয়গুলো, তার আগে জানিয়ে রাখি মূলত যেমনটা বলছিলাম, জেলেনস্কির সঙ্গে এক প্রকার বৈঠকের কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু অস্ত্রশস্ত্র ক্রয় নিয়ে, কিন্তু রীতিমতো যেহেতু তিনি ফিরে এসেছেন নিজের দেশে, নিজের ঘরে, যার জন্য কিন্তু আর এই বৈঠক সম্ভব হচ্ছে না। কিন্তু তিনি কিন্তু একটা বিষয় জানিয়েছেন, যেখানে কিন্তু সরাসরিভাবে তিনি ইঙ্গিত দিচ্ছেন। আজকের ইঙ্গিত থেকেও আপনাদের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছি, যেখানে সরাসরি ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন ইরানের বিরুদ্ধে। তিনি বলছেন ইরান যদি মূলত প্রত্যাঘাত স্ট্রাইক যদি বন্ধ না করে, ইরান যদি মূলত এরকম হামলা চালিয়ে যায়, ভবিষ্যতে ইরানের জন্য ভালো হবে না। পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন মসনদের প্রেসিডেন্ট, এবং সেখানেই ডোনাল্ড ট্রাম্প ফিরে আসায় এই G7 সামিটের মূলত অংশগ্রহণকারী দেশ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানেও কিন্তু একটা চরম একটা অস্থিরতা, একটা কিন্তু আন্তর্জাতিক মহলে একটা কিন্তু বাকবিতণ্ডা তৈরি হয়েছে নিবেদিতা। একেবারে গৌরব, তুমি যেমনটা বললে G7 সম্মেলন বাতিল করে এবার ডোনাল্ড ট্রাম্প ফিরে এলো নিজের দেশে, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, যেখানে সম্মেলনে কিন্তু দেখা যাচ্ছে আন্তর্জাতিক বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সেখানে বিশ্ব বাণিজ্যের ব্যাপারে একাধিক আলোচনা হবে, বিশ্ব শান্তির ব্যাপারে আলোচনা হবে, সে বিষয়ে কিন্তু আলোচনা হবে, অথচ ডোনাল্ড ট্রাম্প ফিরে এসেছেন। তবে আমরা দেখাবো কি কি এজেন্ডা রয়েছে, এই যে G7 এর যে সম্মেলন রয়েছে, কি কি এজেন্ডা আমরা দেখাবো আপনাদের প্রথমে।
এবারের এজেন্ডা কি? বিশ্বব্যাপী নিরাপত্তা এবং কূটনীতি জোরদার করা হবে। 2, আঞ্চলিক সমস্যাগুলি যেমন ইসরায়েল, ইরান, রাশিয়া, ইউক্রেন যুদ্ধ, এই সমস্ত বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ, অর্থাৎ এই সমস্ত দেশগুলির অবস্থান কি থাকবে? 3 নাম্বার জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি এবং ব্যবসার মতো ক্ষেত্রেও কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করা হবে। 3 নম্বর এজেন্ডা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটি। এবার কিন্তু 5খানা এজেন্ডা রয়েছে, একেবারে 5খানা এজেন্ডা রয়েছে, তার মধ্যে 3 নাম্বার যেমনটা নিবেদিতা বললো, 4 নাম্বার এজেন্ডা বলবো পিসিআরকে প্লে করতে। 1 নাম্বার দেখুন বিশ্বব্যাপী নিরাপত্তা এবং কূটনীতি, 2 নাম্বার আঞ্চলিক সমস্যাগুলি যেমন ইসরায়েল, ইরান এবং রাশিয়া, ইউক্রেন যুদ্ধ বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করা, 3 নাম্বার জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি এবং ব্যবসার ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করা। এবং এই এজেন্ডাগুলো নিয়ে মূলত মেন এজেন্ডা রয়েছে, এই 3 মূলত মেন এজেন্ডা রয়েছে, এছাড়াও মূলত আরও 2 এজেন্ডা রয়েছে। কিন্তু সেখানেই এবারের এজেন্ডাগুলো নিয়ে যেমনটা সহকর্মী বলছিল বারংবার আপনাদের সামনে, ইরান, ইসরায়েল, পাশাপাশি ইউক্রেন, রাশিয়া, এই কনফ্লিক্ট, এই ইস্যুগুলো নিয়েই আলোচনা চলতে পারে এবং এই দেশগুলোর কি অবস্থান রয়েছে সেই বিষয়গুলোই তুলে ধরা হতে পারে। একেবারে গৌরব, এবার আমরা দেখব ট্রাম্প যে G7 সম্মেলন বাতিল করে তিনি যে চলে আসলেন মার্কিন প্রেসিডেন্ট, কি কারণে তিনি এলেন আমরা দেখব। প্রথমে সেদিকে নজর রাখবে। G7 শীর্ষ সম্মেলনের প্রথম দিন ট্রাম্প বাতিল করার অন্যতম কারণ হয়েছে, 3টে কারণ রয়েছে। প্রথম কারণ আমরা দেখাচ্ছি, ইসরায়েল ইরান বিবাদ, ইসরায়েল ইরান বিরোধ বন্ধের G7 শীর্ষ সম্মেলনে প্রস্তাব করা হয়েছিল। কানাডিয়ান সংবাদ ওয়েবসাইট দাবি করেছে যে ট্রাম্প এই প্রস্তাবটি স্বাক্ষর করবে না। অন্যদিকে শীর্ষ সম্মেলন শুরু হওয়ার আগেই ট্রাম্প বলেছে যে ইরান এই যুদ্ধে হেরে যাচ্ছে, তিনি আলোচনা করতে বিলম্ব করছিলেন, এমনটা কিন্তু ট্রাম্প বলছেন। 2 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা ডোনাল্ড ট্রাম্প তার কোর্টে আমেরিকা এবং কানাডার পতাকার সঙ্গে একটি পিন লাগিয়েছেন এবং সেখানে আসলে ট্রাম্প কানাডাকে 51তম রাজ্য পরিণত করতে চান, যেখানে কানাডা প্রতিবারই এর বিরোধিতা করে আসছে। অর্থাৎ এখানেও কনফ্লিক্ট, এখানেও ইস্যু নিবেদিতা বারংবার ধরা পড়ছে, যেখানে আন্তর্জাতিক মহলে একটি শীর্ষ সম্মেলন, যেখানে বেশ কিছু রাষ্ট্রপ্রধানরা সেখানে অংশগ্রহণ করেছেন, সেখানে গিয়ে এমন ঘটনা। 3 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্প বলেছিলেন G7 আগে G8 ছিল, যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে, আর সেখানে বারাক ওবামা এবং ট্রুডো ছিলেন 2 জন ব্যক্তি যারা রাশিয়াকে এতে অন্তর্ভুক্ত করতে চাননি, এবং আমি বলবো যে এটি একটি ভুল ছিল। কিন্তু এবারও কোথায়, এবার তো রাশিয়া অন্তর্ভুক্তিকরণ সেভাবে দেখা যাচ্ছে না, জানি কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারেই আজকের ইঙ্গিতে কিন্তু এক প্রকার স্পষ্ট, ডোনাল্ড ট্রাম্প এক প্রকার পেছন থেকে কোথাও একটা ইন্ধন যোগানোর চেষ্টা করছেন, ইসরায়েল হোক, ইরান হোক, কিংবা ইউক্রেন হোক, রাশিয়া হোক, এক প্রকার কিন্তু কখন কার পক্ষে থাকছেন, কখন কার পক্ষে কথা বলছেন, এই কথা হয়তো নিজেই জানেন না ডোনাল্ড ট্রাম্প। যে বিষয়ে নজর রাখছিলাম, ডোনাল্ড ট্রাম্প আগেই বলে দিচ্ছেন যে ইরান হেরে গেছে, সেক্ষেত্রে এখনো তো যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, সেক্ষেত্রে বারবার ডোনাল্ড ট্রাম্প আগেই পূর্ব পরিকল্পনা বলে দিচ্ছেন, আগে ডিক্লেয়ার করে দিচ্ছেন, সেই বিষয়ে কিন্তু নজর রাখছে বিশ্বের, কারণ এখনো যুদ্ধকালীন পরিস্থিতি রয়েছে, মধ্যস্থতার কোনো এখনো বার্তা আসেনি, একে অপরকে ঘাত প্রতিঘাত করছে, এরই মাঝে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর ইমিডিয়েটলি দেখো একটা বিষয়, যেখানে ইরানের মতন টেকনোলজি দেশ, যেখানে নাকি দাবি করা হচ্ছে ইরানে মূলত তাদের কাছে যে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে, যে সমস্ত নিউক্লিয়ার সরঞ্জাম রয়েছে তৈরি করার জন্য, যে সমস্ত নিউক্লিয়ার সায়েন্টিস্ট রয়েছে, ইতিমধ্যে নিহত হয়েছেন বেশ কিছু সায়েন্টিস্ট, কিন্তু তাদের কাছে নিউক্লিয়ার তৈরি করার জন্য যথেষ্ট সরঞ্জাম রয়েছে, তারা 24 ঘন্টায় 15 থেকে 16খানা ওয়েপন, এই নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে পারে, পরমাণু বোমা তৈরি করতে পারে, এমনটা দাবি করা হয়েছে। এতটা অত্যাধুনিক টেকনোলজি, এতটা অত্যাধুনিক কিন্তু বলা যেতে পারে একটা সরঞ্জাম থাকার দরুন মূলত ডোনাল্ড ট্রাম্পের দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ইতিমধ্যে ইসরায়েলের তেল আবিবে আক্রমণ চালাচ্ছে ইরান, আর সেখানে কিন্তু বেশ কিছু এলাকা, বেশ কিছু আবাসন ধ্বংস বিধ্বস্ত হয়ে গেছে, এবং তারপর প্রশ্ন উঠতে শুরু করেছে ইরান আজই 5 থেকে 5খানা একেবারেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর তেল আবিবে, পাল্টা ইসরায়েল আবার 20 থেকে 22খানা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ওপর, অর্থাৎ ঘাত প্রত্যাঘাত, অ্যাটাক পাল্টা অ্যাটাকে কিন্তু কার্যত বিধ্বস্ত পরিস্থিতি, অর্থাৎ কে এগিয়ে কে পিছিয়ে এখন কিন্তু সেই বোঝার বিষয় নেই, অর্থাৎ সেই মধ্যস্থতাতেও আসেনি কোনো দেশ, আসতেও চাইছে না। এখন আবার পাল্টা এই G7 থেকে আলোচনা করতে গিয়েই আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কেননা এই G7-এর মধ্যেই ইসরায়েল ইরানের মধ্যে সম্পর্কে যে বিষয়, যে দ্বিমত তৈরি হচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, আর G7 আলোচনা করতে গিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে, যেখানে মূলত ইসরায়েল ইরানের মধ্যে, মধ্যপ্রাচ্যে 2 দেশের মধ্যে কনফ্লিক্ট, 2 দেশের মধ্যে যুদ্ধ আবহ তৈরি হয়েছে, আর সেখানে ইতিমধ্যে কিন্তু ইসরায়েল বার্তা দিয়ে দিয়েছে ইরানের মূলত ধর্মীয় নেতা খামেনি, তাকে সংঘাত থেকে তাকে দূরে সরে ফেলানো এবং তাকে কিন্তু মূলত নিহত করা, হত্যা করা মূল টার্গেট একেবারে ইসরায়েলের, অর্থাৎ ইসরায়েল সাফ বলে দিয়েছে
যখন বা যতদিন না পর্যন্ত খামেনি নিহত হচ্ছেন ততদিন পর্যন্ত এই সংঘাত থামবে না। তার আগেই ডোনাল্ড ট্রাম্প বলে দিচ্ছেন ইরান হেরে গিয়েছে, কিন্তু ইরান কিন্তু পাল্টা চুপ করে বসে নেই, ইরানও পাল্টা অ্যাটাক চালাচ্ছে। আর সেখানে কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। G7-এ মূলত ইসরায়েল ইরান নিয়ে মধ্যপ্রাচ্যের এই কনফ্লিক্ট নিয়ে মূলত কী আলোচনা হয় এবং কী কী বিষয় উঠে আসে নিবেদিতা? একেবারে গৌরব, তুমি যেমনটা বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেখানে শীর্ষ সম্মেলনে G7 শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের থাকার কথা ছিল, যেখানে ইরান ইসরায়েলের একাধিক যুদ্ধ সংঘর্ষের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেখান থেকে ফিরে এলেন, তড়িঘড়ি চলে আসলেন এবং ইরানকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন এবং কি বলেছেন, পরমাণু চুক্তিতে সই করার জন্য চাপ দেওয়া হচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে ইরান আর ইসরায়েল বারবার একের পর এক ঘাত প্রতিঘাত করছে, যে তৈল যে কারখানাগুলো রয়েছে সেখানে বারবার করে অ্যাটাক করা হচ্ছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলে পেট্রোল, ডিজেল এবং তেলের যে দাম বৃদ্ধি হতে চলেছে সেই বিষয়ে কিন্তু প্রত্যেকের স্পষ্ট হয়ে গেছে যে আগামী দিনে সেই দাম কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে আন্তর্জাতিক মহলে দাঁড়িয়ে এই যে সম্মেলন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন, সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি ফিরে এলেন। এবার কি হবে সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে ন্যাটো রয়েছে, বিশ্ব ব্যাংক রয়েছে, জাতিসংঘ অর্থাৎ রাষ্ট্রসংঘ রয়েছে, যারা এই বিষয়গুলি নজর দেন, সেখান থেকে তিনি কিন্তু চলে আসলেন ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে আগামী দিনে বিশ্বের কতটা প্রভাব পড়বে সেটি কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছে। কারণ আমরা এর আগেও দেখেছি ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কী ছিল তা স্পষ্ট। সেখানে মধ্যস্থতার কথা তিনি বলেছিলেন অনেক সময় পরে, কিন্তু স্পষ্ট তিনি কোনো এক দলের কিন্তু তিনি পক্ষ নেননি, অর্থাৎ ভারতেরও তিনি পক্ষ নেননি, পাকিস্তানেরও পক্ষ নেননি, একেবারে মানে নিউট্রাল ভূমিকা তিনি কিন্তু পালন করেছিলেন। সেক্ষেত্রে ফের একবার তিনি নিউট্রাল ভূমিকা তাকে রাখা গেল, কারণ এত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন থেকে তিনি চলে এলেন এবং হুমকি দিচ্ছেন ইরানকে যে পরমাণু চুক্তিতে তাকে সই করতে হবে। সেই বিষয়টা কিন্তু এবার বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গৌরব, আর একেবারে তুমি যেমনটা বিশ্ব তুললে আমি কোট আনকোট বলার চেষ্টা করবো, যেখানে মূলত G7 থেকেই উঠে এসছে। G7 এর মধ্যে একটি স্টেটমেন্ট একটি জারি করেছে, যেখানে বলা হচ্ছে লিডার্স ইস্যুজ অফ স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ইসরায়েল ইরান কনফ্লিক্ট, দ্য লিডার্স হুইচ কান্ট্রি দে স্ট্যান্ড উইথ। অর্থাৎ সাপ এক কথা কিন্তু স্পষ্ট বলা যেতে পারে, অর্থাৎ ইরান ইসরায়েলের যে ম্যাটার, এই যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে তা নিয়ে কিন্তু কথা বলতে চলেছে। ইতিমধ্যে বেশ কিছু দেশের তরফ থেকে এমনই কিন্তু স্টেটমেন্ট উঠে এসছে রিগার্ডিং দ্য ম্যাটার অফ ইরান অ্যান্ড ইসরায়েল। কিন্তু এমনটাই কিন্তু একটা সাপ দুধ কা দুধ পানি কা পানি কিন্তু হয়ে গিয়েছে। আর সেখানেই প্রশ্ন বারংবার উঠে আসছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক এক সময় বলছেন তিনি ইরানের পাশে রয়েছেন, এক এক সময় তিনি বলছেন ইসরায়েলের পাশে রয়েছেন, আবার ইরানকে পাল্টা চাপ দিচ্ছেন অবিলম্বে পরমাণু চুক্তিতে সই করতে হবে, নচেত তার জন্য ভালো ফল হবে না। অর্থাৎ ইরান যদি মূলত চুক্তিতে সই না করে তবে তার জন্য ভালো ফল হবে না, এই কথা কার্যত বলতে শোনা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট। গৌরব, এবার আমরা একেবারে লাইভ দেখাবো এই যে সম্মেলন, শীর্ষ সম্মেলন হচ্ছে কানাডায়, ক্ষমা করবেন, কানাডায় যে হচ্ছে সম্মেলন, সেই সম্মেলন কিন্তু আমরা সরাসরি লাইভ দেখাবো আমাদের দর্শকদের। আমাদের দর্শকরা একেবারে কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন কানাডা থেকে সরাসরি এই যে শীর্ষ সম্মেলন, G7 শীর্ষ সম্মেলন একেবারে লাইভ দেখাচ্ছে, কি দৃশ্য চলছে, সেখানে কিভাবে বৈঠক হচ্ছে, প্রতিটি বিষয় কিন্তু আমরা আমাদের দর্শকদের একেবারে এক্সক্লুসিভ লাইভ দেখাচ্ছি। একটা বিষয় G7 2025 চলছে, কিন্তু একটা বিষয় যেখানে ভারতীয় সময় অনুযায়ী হয়তো কিছুটা আমরা বিলম্বে চলছি, কেননা তাদের ওখানে হয়তো সামিট হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে সরাসরি চলছে G7 2025। কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখুন সেখানে লক্ষ্য করা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ফিরে আসেন নিজের দেশে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফিরে আসার পর রীতিমতো কিন্তু এখানে সরাসরি যে ছবি দেখানো হচ্ছে, যেখানে G7 2025 বৈঠক চলছিল। কানাডিয়ান প্রাইম মিনিস্টার বক্তব্য রাখছেন এবং সেখানে পার্শ্ববর্তী সমস্ত দেশ যারা যারা আমন্ত্রিত রয়েছেন সকল রাষ্ট্রপ্রধানরা রয়েছেন, কথা বলছেন এবং সেখানে G7 2025 অনুষ্ঠিত হচ্ছে এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
একেবারে দেখুন, যেখানে G7 সামিট চলছিল এবং বৈঠক হয়েছে, বৈঠক থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলো, কথাবার্তা হলো, যেখানে এজেন্ডাগুলো তুলে ধরলাম আপনাদের সামনে, পাশাপাশি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হলো এবং সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন, পাশাপাশি বিভিন্ন আমন্ত্রিত দেশ যারা রয়েছে, যেমনটা নিবেদিতা বললো কিছুক্ষণ আগে আপনাদের সামনে, ভারতও রয়েছে, প্রধানমন্ত্রীও রয়েছেন, তারা কিন্তু একযোগে কথা বলছেন এবং সেখানে একযোগে কানাডিয়ান প্রেসিডেন্ট তিনিও বক্তব্য রাখছিলেন এবং বেশ কিছু ইস্যু, বেশ কিছু স্টেটমেন্ট ইতিমধ্যে রিগার্ডিং করা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছে। আর ইঙ্গিতের সময় এখন বিরতির পর একেবারে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, এই বিষয় নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে বিষয়ে আমরা নজর রাখছিলাম, শীর্ষ সম্মেলন G7, যেখানে ইতিমধ্যেই ভারত প্রতিনিধিত্ব করছে। ভারতের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু পৌঁছে গেছেন এবং একাধিক বিষয় সেখানে আলোচনা হচ্ছে, যেমন বিভিন্ন দেশের বিশ্ব বাণিজ্যের মধ্যে রয়েছে অন্যতম বিষয়, ট্রান্সপোর্টেশন ব্যবস্থা রয়েছে, বিভিন্নভাবে কিন্তু বিশ্ব শান্তির বার্তা রয়েছে, সন্ত্রাসবাদী বিরোধী বার্তা থাকবে সেখানে, এবং কিভাবে দেশের প্রতিটি দেশ একত্রিতভাবে থাকবে, মিলিতভাবে থাকবে, সেই বিষয়ে কিন্তু বড় বার্তা হবে এই G7-এর এই সম্মেলনে। গৌরব, কিন্তু দেখো, কে এগিয়ে কে পিছিয়ে, কে কার থেকে আগে থাকলো, এই সমস্ত বিষয় নিয়ে তো গোটা বিশ্বে এখন মূলত এক প্রকার একটা দ্বন্দ্ব চলছে, মতবিরোধ চলছে, যা কিন্তু একেবারেই ইরান এবং ইসরায়েলের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ইরান যেখানে কিন্তু মূলত হামাস গোষ্ঠী সংগঠনের নেতাদেরকে আশ্রয় দিত, সেখানে ইসরায়েল মনে করে ইরান তাদেরকে শত্রু, অর্থাৎ হামাস তাদের শত্রু, অর্থাৎ যারা শত্রুদেরকে যারা আশ্রয় দেয়, নিরাপদ যারা স্থল হয়ে দাঁড়ায়, তাদের কিন্তু ক্ষতি করা হোক, এমনটা দাবি করছে ইসরায়েল। অর্থাৎ শান্তির কোনো বার্তা নেই সেখানে, কিন্তু মূলত কোনো দেশ মধ্যস্থতায় আসতে চাইছে না, পাল্টা অ্যাটাকে কিন্তু রীতিমতো উত্তপ্ত রয়েছে রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক মহলে রাজ্য রাজনীতি ইতিমধ্যেই। কেননা ইতিমধ্যেই জুড়িয়ে রয়েছে পলিটিক্স থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, বেশ কিছু মামলা, আর সেখানেই এই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ, যেখানে একদিকে যখন চলছে G7 সামিট, অন্যদিকে এই G7 সামিটেই উঠে আসছে মধ্যপ্রাচ্যের ইস্যু, পশ্চিম এশিয়ার ইস্যু, এবং সেখানেই এই দু দেশের মধ্যে চলমান সংঘাত, চলমান সংঘর্ষ। এতদিন তো ছায়াযুদ্ধ, প্রক্সি যুদ্ধ দেখেছি আমরা, কিন্তু এবার সরাসরি সংঘর্ষ, সরাসরি অ্যাটাক, আর অ্যাটাকের জেরে কিন্তু মূলত একেবারে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয়েছে ইরান ইসরায়েল দু দেশের মধ্যেই, মধ্যস্থতায় পড়ে রয়েছে ইরাক, অর্থাৎ প্রক্সি যুদ্ধ, ছায়াযুদ্ধ দূরে সরে রেখে কিন্তু রীতিমতো এবার সরাসরি যুদ্ধে, সরাসরি সংঘর্ষে। একেবারে গৌরব, এবার আমরা সরাসরি আমাদের বিশেষ প্রতিনিধি সত্যজিৎ পাল, তার থেকে শুনবো এই বিষয়ে আরও বেশি বিস্তারিত, তার থেকে আলোচনা করবো। এবার আমাদের নিউজ রুম থেকে সরাসরি রয়েছে সত্যজিৎ পাল। সত্যজিৎ, প্রথমেই তোমাকে জানতে চাইবো, এই যে শীর্ষ সম্মেলন শুরু হয়েছে, ভারত সেখানে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশ্ব সম্মেলন, কি কি বার্তা দেওয়া হবে, কি আপডেট মিলছে সত্যজিৎ? প্রথমে তোমাকে বলবো যে G7 যে বৈঠক হতে চলেছে, এই বৈঠকের দেশগুলোতে একটু আলোকপাত করা যাক। কানাডা রয়েছে, ফ্রান্স রয়েছে, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন, এবং এটা আমন্ত্রিত দেশ যে রয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেছেন, এবং তুমি জানো অস্ট্রেলিয়া, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউক্রেন এবং ভারত রয়েছে। এবং এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এর আগে তুমি জানো, এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন ছিলেন, তিনি এসেছিলেন, তিনি আসার পরে কিন্তু এই বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার প্রধান কারণ কি, বর্তমান যে যুদ্ধটা চলছে ইসরায়েল এবং ইরান, এবং সেই স্বাভাবিকভাবেই তার এই বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়া কিন্তু একটা বড় অত্যন্ত চাঞ্চল্য তৈরিছে, বিতর্ক তৈরিছে। কিন্তু বলে রাখা কথা হচ্ছে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, তা হচ্ছে এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু কথা বলেছেন, যে রাশিয়াকে যেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। তুমি জানো জাস্টিন ট্রুডো যখন ছিলেন, বারাক ওবামা যখন ছিলেন, তারা কিন্তু রাশিয়াকে অন্তর্ভুক্ত করতে চায়নি। ঠিক এইখানে ডোনাল্ড ট্রাম্প বলেন যে এটা একটা মস্ত বড় ভুল ছিল। এর প্রশ্ন হচ্ছে তাহলে কী চাইছেন ডোনাল্ড ট্রাম্প? এটা কিন্তু বড় প্রশ্ন। রাশিয়াকে কী চাইছেন এই G7 কমিটির মধ্যে? এবং দেখো, তোমাকে আরও যেটা বলবো, এই যে বৈঠক, এই বৈঠকটা এমন একটা সময় যখন দুই দেশ, মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইসরায়েল, ইরান তো রয়েছে, পাশাপাশি মুসলিমদের বেশ কিছু মুসলিম দেশ ইতিমধ্যে আলোচনা করবো, কিন্তু একটা বিষয় খুব স্পেসিফিকভাবে স্পষ্টভাবে জানার চেষ্টা করবো, যেখানে দেখো ইতিমধ্যেই একসময় দেখা গিয়েছিল কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, বেশ কিছুদিন আগের কথা বলছি, কিন্তু পরবর্তীতে নির্বাচন হলো, নতুন প্রধানমন্ত্রী আসলেন এবং তারপর নতুন প্রাইম মিনিস্টার আসার পর অর্থাৎ ভারতের সঙ্গে একটা বর্তমান পরিস্থিতি ভালো তৈরি হচ্ছে, অর্থাৎ কানাডাতে চলছে G7 সম্মেলন, সেখানে কিন্তু আমন্ত্রণ পাওয়া গিয়েছে এবং পেয়েছেন ভারত, এবং সেখানে নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন। অর্থাৎ দ্বিপাক্ষিক বিষয়টা কীভাবে দেখছো তুমি? দেখো, একদমই তাই। তুমি জানো নির্জন কানাডার মাটিতে যখন খুন হন খালিস্তানি জঙ্গি নেতা, ঠিক সেই সময় কিন্তু ভারত এবং কানাডার সম্পর্ক অবনতি হয়। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
তিনি রীতিমতো কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেন যে ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের গুপ্তচর সংস্থা কানাডার মাটিতে হত্যাইলা চালাচ্ছে। এবং তার যে মন্তব্য, দুই দেশের মধ্যে সম্পর্ক অবনতি হয়। দেখো, কানাডায় থাকা ভারতের দূতাবাসে যারা ছিলেন, দূতাবাসে তাকে ফেরত পাঠায়। ঠিক ভারতও কিন্তু ঠিক একই পদক্ষেপ নেয় যে ভারতে থাকা কানাডার দূতাবাসের কর্মীদের কিন্তু ফেরত পাঠায় এবং তারপরেই দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু তলানিতে থাকে। এবং তারপরে জাস্টিন ট্রুডোর পতন, বিশেষ করে জাস্টিন ট্রুডোর এই যে পদক্ষেপগুলো ভারতের বিরুদ্ধে পরপর, এবার কেন নিচ্ছিলেন? অনেকেই একটা ভোট ব্যাংকের বড় অংশ যারা খালিস্তানি সমর্থক, ঠিক তাদেরকে কোথাও যেন তুষ্ট করার জন্যই জাস্টিন ট্রুডো এই পদক্ষেপটা নিয়েছেন। এবং তারপরে যে নির্বাচন জাস্টিন ট্রুডো পড়া যায়, ফলে সেইভাবেই তার সরে যাওয়ার পরে নতুন যে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু সেই জায়গার সেই যে অবনতি, সম্পর্কে যে অবনতি, সেখানে মেরামতের চেষ্টা করছেন। মেরামতের যথেষ্ট কারণ রয়েছে। দেখো, এই মুহূর্তে ভারত বিশ্বের 4th ইকোনমিক কান্ট্রি, সুতরাং এত বড় একটা বৃহত্তর বাজার ভারতবর্ষে, যেখানে 140 কোটি জনসংখ্যা, কোনো দেশই চাইবে না এই যে বাজারটা নষ্ট করে। ফলে সেইভাবে নতুন সরকার আসার পর কিন্তু এই মেরামতের একটা চেষ্টা, আর সেই কারণেই রীতিমতো ভারত সরকারকে অনুরোধ করা হয় যে G7 যে বৈঠক, সেই বৈঠকে অংশগ্রহণের জন্য। আর ঠিক সেই বৈঠকে ডাকে সাড়া দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পৌঁছে গেছেন কানাডায়। একেবারে সত্যি তোমার থেকে আইডি বিষয়ে জানতে যাবো, যেমনটা বললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডায় পৌঁছে গেছেন তিনি। এবার কি কি আলোচনা হবে প্রথমে সেটা জানতে চাইবো, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে আগামী দিনে এই সম্মেলনে যোগ দেওয়ায় ভারতের পক্ষে কতটা লাভবান হবে, ভারত কোন পথে হাঁটবে, সে বিষয়ে কি আপডেট আছে? দেখো, প্রথমে যে কথাটা বললাম তা হচ্ছে এই G20 বৈঠকে যে আমন্ত্রিত দেশগুলো এবং G20 কমিটির দেশগুলোর কথা। স্বাভাবিকভাবে এই দেশগুলোর এই যে বৈঠক, এই বৈঠক বলা যায় একদিকে যেমন বাণিজ্যিক, প্রতিরক্ষা বিষয়ক নানাবিধ বিষয় কিন্তু উঠে আসবে এবং স্বাভাবিকভাবেই বিভিন্ন দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তির পাশাপাশি এই G7 বলো বা যে সমস্ত কমিটিগুলো রয়েছে, এই বৈঠকটাও কিন্তু গুরুত্বপূর্ণ ওঠে। কারণ দেখো, ইতিমধ্যে এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন রয়েছে, আমেরিকা রয়েছে, রাশিয়ায় আমন্ত্রিত নেই, কিন্তু তাদেরকে নিয়ে আলোচনা চর্চা চলছে। ফলে সেইভাবেই এই বৈঠক থেকে বাণিজ্যিক ক্ষেত্রে তার বড় তো ফ্যাক্টর হয়ে উঠতে পারে। নিরাপত্তাজনিত রয়েছে, কারণ ইতিমধ্যে এই G7 কমিটি রীতিমতো এই যুদ্ধ নিয়ে একটা বিবৃতি দিয়েছে। কারণ যেখানে ইসরায়েলের পক্ষে তারা তো মত দিয়েছে যে ইসরায়েলের অধিকার রয়েছে তাদের আত্মরক্ষা করার। সুতরাং বুঝতেই পারছো, যে কোনো G20 সাবমিট বলো বা যে বৈঠকে, এই বৈঠকে যে যৌথভাবে যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ করে। আর এই G7 বৈঠক ঠিক যেখানে বৈঠকটা হতে চলেছে, যখন মধ্যপ্রাচ্যের দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছে। এবং দেখো, সাথে যোগ করো তোমাকে, এই যে দুই দেশ যেখানে ইসরায়েল ইরানে রয়েছে, এই দুই দেশের প্রধান জিডিপি নির্ভর করে খনিজ তেলের উপর। ফলে স্বাভাবিকভাবেই এই দুই দেশের যুদ্ধে জড়িয়ে পড়া মানে বিশ্বের বিভিন্ন প্রান্তে খনিজ তেল আমদানি রপ্তানিতে একটা বড় সড়ো বিপর্যয় নেমে আসতে পারে। আর খনিজ তেলের আমদানি রপ্তানি বিপর্যয় মানে দ্রব্য মূল্যের কিন্তু ব্যাপক বৃদ্ধি হয়ে যাওয়া। এবং এই যে G7 বৈঠক থেকে কিন্তু সরাসরি ইসরায়েলকে সমর্থনের কথা বলেছে। অর্থাৎ বিশ্বের দরবারে G7 একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সত্যি, তুমি যখন রাশিয়া প্রসঙ্গ টানলে, তোমার কাছে এই বিষয়ে একটা বিষয় জানার চেষ্টা করবো। যখন দেখো, ইতিমধ্যেই একদিকে যখন জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছে, জেলেনস্কি সামিল হয়েছেন, পাল্টা আবার পুতিন আসেনি, অর্থাৎ রাশিয়াকে আমন্ত্রণ করা হয়নি। এতে করে ইন্দোনেশিয়াকে আমন্ত্রণ করা হয়েছে, ইন্দোনেশিয়া সেখানে যোগ দিচ্ছেন না, অন্যরকম কারণ দেখাচ্ছেন। অর্থাৎ এক প্রকার কোথাও কি ইন্দোনেশিয়ার সঙ্গে এবার রাশিয়া অ্যাডজাস্ট হচ্ছে, পাশাপাশি ইউক্রেনের পাশে একটা পার্শ্ববর্তী দেশ, কিন্তু সেখানে ইউক্রেন আবার যোগ দেওয়ায় মূলত রাশিয়া না যাওয়ায় ইন্দোনেশিয়া যাচ্ছে না। এই যে একটা টালমাটাল পরিস্থিতি, মূলত এই বিষয়ে কোথাও কি আন্তর্জাতিক মহলে নজর কাড়বে? দেখো, যে সময় ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ শুরু হয়, সেই সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটিতে কিন্তু রাশিয়াকে সরিয়ে দেওয়া হয়। এবং দেখো, রাশিয়ার ইউরোপীয় ইউনিয়ন বলা প্রত্যেকটা দেশ কিন্তু রাশিয়ার যে খনিজ তেল তারা যে আমদানি করতো, সেখানেও কিন্তু বন্ধের একটা নির্দেশ দেওয়া হয়। এবং অনেক দেশ কিন্তু বয়কটও করে, যদিও পরবর্তীতে তারা কিন্তু একটা কিন্তু সন্ধি করেছে এবং রাশিয়াতে খনিজ তেল তারা কিন্তু আমদানি শুরু করেছে, খনিজ তেল, রান্নার গ্যাস যাবতীয় আমদানি শুরু করেছে। কিন্তু যে পদক্ষেপটা নেওয়া হয়েছে তা কিন্তু যৌথভাবে, অর্থাৎ এই G7 কমিটির মধ্যে যে কটা রয়েছে ম্যাক্সিমাম ইউরোপীয় ইউনিয়ন বলো অনেকগুলো থেকেই কিন্তু রাশিয়াকে বয়কট করেছে। এবং বিশেষ করে রাষ্ট্রসংঘে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল নানাবিধ যুদ্ধবিরতি বলো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ইউনিয়নগুলো বা রাশিয়ার বিরোধী যে রয়েছে, ইউরোপীয় ইউনিয়ন বলো, G7 বলো, অন্য প্রত্যেকটা একটাই ব্যাপার ছিল যে রাশিয়ার বিরুদ্ধে কিন্তু অভিযোগটা ছিল। ফলে স্বাভাবিকভাবেই এই বৈঠকের ক্ষেত্রে তুমি যেটা ইউক্রেনের কথা বলে, কিন্তু অন্তর্ভুক্তিটা কিছু একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই বৈঠক কিন্তু রাশিয়া কিন্তু আমন্ত্রিত দেশ নয়। ফলে
ইউক্রেনের আসা বা জেলেনস্কির আসা, এটা এই যুদ্ধের ক্ষেত্রে যেখানে রাশিয়া কিন্তু ইউক্রেনের উপর ব্যাপক তাদের আক্রমণের ধার বাড়ছে, ফলে সেইভাবেই জেলেনস্কির আসা কিন্তু একটা বড়সড় ফ্যাক্টর হতে পারছে বা যুদ্ধের ক্ষেত্রে নতুন কি ইঙ্গিত বহন করবে। কারণ যেটা বারবার উঠে আসছে যে রাশিয়া হয়তো যখন যুদ্ধটা শুরু হয় অনেকেই আশঙ্কা করেছেন যে খুব অল্প সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেন দখল করে নেবে, কিন্তু তা কিন্তু হয়নি কারণ ন্যাটো গোষ্ঠীর সমর্থন, আমেরিকার সমর্থন, বিভিন্ন অস্ত্রসহ বিভিন্ন সামগ্রী দিয়ে কিন্তু ইউক্রেন সমর্থন করেছে। আর সেই কারণে কিন্তু বারবার কিন্তু এখনও কিন্তু ইউক্রেনকে পরাজিত করতে পারে রাশিয়া। আর এই বৈঠকে জেলেনস্কির আসা সেই যুদ্ধে নতুন করে আবার কিন্তু একটা নতুন পরিস্থিতি তৈরি হতেই পারে। ধন্যবাদ সত্যজিৎ সঙ্গে থাকার জন্য। নিবেদিত, দেখো সত্যজিৎ একটা বিষয় ক্লিয়ার করলো, অর্থাৎ আমরা কিন্তু ক্লিয়ার হতে পারলাম, স্পষ্ট একটা ধারণা বা ইঙ্গিত আজকে থেকে উঠে আসলো। কি সেই ইঙ্গিত? যেখানে জেলেনস্কি ইউক্রেন চাইছে তাদের মধ্যে যুদ্ধ সংঘর্ষ থেমে যাক, কিন্তু রাশিয়া যদি না আসে, অর্থাৎ রাশিয়ার না আসা, রাশিয়াকে আমাদের জানানো এক প্রকার কিন্তু মনে করা হচ্ছে কেউ মধ্যস্থতা চায় না এই দুই দেশের মধ্যে, এক কথা কিন্তু স্পষ্ট নিবেদিত। আর সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে, জেলেনস্কি হয়তো চাইছেন বৈঠক করে, সম্মেলন করে তাদের মধ্যে যেই সংঘর্ষ বিরতি চলছে, যেরকম যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হয়েছে রাশিয়া ইউক্রেনে, তা হয়তো বন্ধ করা হোক। কিন্তু জেলেনস্কির সঙ্গে পুতিন একেবারেই সরাসরি বৈঠক করতে রাজি নন, অর্থাৎ এক প্রকার স্পষ্ট ইঙ্গিত দেওয়া হচ্ছে, অর্থাৎ রাশিয়া কোনো রকমভাবেই দমে যাবে না, এ কথা একেবারে স্পষ্ট বলাই যায়। আর আজকের ইঙ্গিত থেকে এই ইঙ্গিত থাকছে যেখানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না, রাশিয়া আমন্ত্রণ না হওয়ায় এক প্রকার কিন্তু বলা যেতে পারে, পাশাপাশি স্পষ্ট একটা বার্তা। আর যেখানে কিন্তু জেলেনস্কি আবার উপস্থিত হয়েছেন, মার্কিন ডোনাল্ড ট্রাম্প রয়েছেন, পাশাপাশি ফ্রান্স থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা রয়েছেন। অর্থাৎ এই যুদ্ধকালীন আবহ যে চলছে বর্তমানে বেশ কয়েক বছর ধরে একেবারে চলমান চলছে, একেবারে সেখানে যুদ্ধ, যেখানে একদিকে যখন ইউক্রেন এবং রাশিয়া ইউক্রেনে অ্যাটাক করছে, ইউক্রেন রাশিয়া অ্যাটাক করছে, ঘাত প্রত্যাঘাতে কিন্তু রীতিমতো তপ্ত রয়েছে দুদেশ। পাল্টা আবার এবার মধ্যপ্রাচ্য নতুন করে পশ্চিম এশিয়া, সেখানে কিন্তু মিডল ইস্টে দেখা যাচ্ছে ইরান ইসরায়েল ইরান, আর এই নিয়ে কিন্তু তপ্ত রয়েছে দুদেশের মূলত একেবারেই পরিস্থিতি, টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সেখানে কিন্তু তেহরান থেকে শুরু করে একেবারে তেল হাবিব ইসরায়েলের এক প্রকার বিধ্বস্ত হয়ে পড়েছে, এবং সেখানে বেশ কিছু আবাসন ধ্বংস বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং সেখানে নিহতর সংখ্যা কিন্তু ক্রমেই বেড়ে চলেছে। আর G7 এই তথ্য এবং G7 থেকে উঠে আসা এই মূলত ইরান ইসরায়েল প্রসঙ্গ তুলে ধরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মধ্যস্থতা, অর্থাৎ সমস্ত দেশই হয়তো মধ্যস্থতা করতে চায়, কিন্তু প্রশ্ন কি থেকে যাচ্ছে বলতো নিবেদিতা? প্রশ্ন এটা থেকে যাচ্ছে যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, একই নাম বারংবার, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা সরাসরি বলছে ইরানকে হুঁশিয়ারি দিচ্ছে এক প্রকার, তিনি আবার বলছেন পারমাণবিক চুক্তিতে সই করা হোক। অর্থাৎ একই রকম দুরকম কথা, অর্থাৎ তুমি যাকে হুমকি দেবে, তুমি যার সঙ্গে সহযোগিতা করবে না, সে তোমার সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে, এ কথা কি মানা যায়? আন্তর্জাতিক মহলের কি প্রতিক্রিয়া জানাবো আপনাদের, এই সমস্ত বিষয়ে আরও আপডেট দেবো, সঙ্গে আমার সহকর্মী চলবে কিছুক্ষণের মধ্যে। তার আগে জানিয়ে রাখি আপনাদের, দেখুন যেখানে যেমনটা বলছি, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যখন এই পরিস্থিতিতে নিজের দেশে ফিরে এসেছেন, এই ইস্যুকে কার্যত তিনি কাঠগড়া দাঁড় করিয়েছেন এই ইসরায়েল এবং ইরানের প্রসঙ্গ, এবং সেখানেই যখন দু দেশের মধ্যে একেবারে টালমাটাল পরিস্থিতি চলছে, তখন তিনি ফিরে এসে G7 থেকে ফিরে এসে মূলত কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন, নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি কি বলছেন, কোট আনকোট বলার চেষ্টা করছে, বলছে ইরান শুড হ্যাভ সাইন্ড দ্য ডিল, আই টোল্ড দেম টু সাইন, হোয়াট আ সেম অ্যান্ড ওয়েস্ট অফ হিউম্যান লাইফ, সিম্পলি স্টেটেড ইরান ক্যান নট হ্যাভ এ নিউক্লিয়ার ওয়েপন। এই কথাতেই স্পষ্টভাবে তিনি বলছেন, অর্থাৎ তিনি বলছেন ইরানের কাছে পার্সোনাল নিজস্ব কোনো রকম পারমাণবিক ওয়েপন নেই, অস্ত্র নেই, এ কথা তিনি বলতে পারছেন কিভাবে? একেবারেই এই প্রসঙ্গে কিন্তু গোটা বিশ্বের বাজারে, বিশ্ব মানচিত্রে একটা প্রভাব বিস্তার করছে বা একটা কিন্তু সাড়া ফেলে দিয়েছে। এবং সে ডোনাল্ড ট্রাম্প এবার বলছেন আপনারা তেহরান থেকে আপনাদের নাগরিককে খালি করান, তেহরান ছেড়ে দিক নাগরিকরা। আবার তিনিই বলছেন ইরানকে অবিলম্বে পারমাণবিক চুক্তিতে সই করুন আপনারা। একই লোকের দুরকম কথা। তিনি যার বিরুদ্ধে কথা বলছেন, যার বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, তাকেই বলছেন তিনি পাশে এসে আমার সঙ্গে সই করুন, আমার সঙ্গে চুক্তি স্বাক্ষর করুন, আমার সঙ্গে এগ্রিমেন্ট করুন, কন্ট্যাক্ট করুন। কিন্তু আদতেও প্রশ্ন থেকেই যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসলে চানটা কি, বা আমেরিকার মধ্যস্থতাই বাকি, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নিবেদিতা। একবারে গৌরব, আমরা প্রথমে আবার দর্শকদের আমরা জানাবো যে G7 যে শীর্ষ সম্মেলন রয়েছে, কোন কোন দেশ সেখানে রয়েছে আমরা জানাবো। অংশগ্রহণকারী দেশের মধ্যে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এবং আমন্ত্রিত দেশগুলি রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দেশগুলি কিন্তু সেখানে রয়েছে, এবং পাশাপাশি রয়েছে ন্যাটো, পাশাপাশি রয়েছে জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংক।
সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় কিন্তু আমরা নজর রেখেছি এবং জাতিসংঘ সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ জাতিসংঘের যে উদ্দেশ্যগুলো আমরা একে একে আপনাদের সামনে তুলে ধরবো। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, জাতিসংঘের কাজ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, অর্থাৎ এই সময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইরান ইসরায়েল এই পরিস্থিতি এবং ভারত পাকিস্তান কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি, এবং বিশ্বে যেভাবে একের পর এক সংঘর্ষ চলছে সেই সংঘর্ষকে প্রতিরোধ করে সেখানে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা জাতিসংঘের অন্যতম কাজ। পাশাপাশি বিভিন্ন জাতি তথা দেশের প্রতি সম্প্রতি স্থাপন করা জাতিসংঘের কাজ। অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রেও বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা গড়ে তোলা জাতিসংঘের কাজ। বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান বিবাদের মীমাংসা করা জাতিসংঘের কাজ। প্রত্যেক জাতির স্বীকার করা এবং সম্মত রক্ষা করাও কিন্তু জাতিসংঘের কাজ। সেক্ষেত্রে এই জাতিসংঘের এই যে বৈঠক ছিল সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সেখানে চলে যাওয়ায় এই যে জাতিসংঘের পক্ষ থেকে বার্তাগুলো দেওয়া হবে সেই বার্তা কিন্তু বিরত থেকে যাবে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কাছে আদতে সেই বার্তা পৌঁছবে কিনা এবং ডোনাল্ড ট্রাম্প নিজেকে রাষ্ট্রনায়ক বলে মনে করেন, নিজেকে রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বিবেচিত করেন, বারবার পরিচয় দেন, সেক্ষেত্রে রাষ্ট্রনায়কের ভূমিকা তো গুরুত্বপূর্ণ ছিল। প্রাসঙ্গিক বিষয় যেখানে কিন্তু কিছুদিন আগে টালমাটাল পরিস্থিতি যেখানে পাকিস্তানের তরফ থেকে বারংবার সংঘর্ষ বিরতি সিজফায়ার করা হচ্ছিল, সেখানে নাকি তিনি দাবি করেছিলেন আমেরিকার মধ্যস্থতায় দুদেশ সংঘর্ষ বিরতি করেছে, কিন্তু আদতে তা নয়। আদতে পাকিস্তান খেলায় পড়ে রীতিমতো তারা সংঘর্ষ চালায়নি, পাল্টে অ্যাটাক করেনি। নাহলে পাকিস্তানের যে দশা হয়েছে তা হয়তো স্বভাবতই প্রথম থেকে একেবারে স্পষ্ট, যা দর্শকরা একেবারে দেখতে পেয়েছেন। আমরা এই বিষয় নিয়ে ফিরবো, সময় এখন বিরতির ইঙ্গিতের সঙ্গে থাকি। গৌরব, আমরা ব্রেকে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম রাষ্ট্রসংঘের কি কাজ, এবার আমরা ন্যাটোর কি কাজ সে বিষয়ে নজর রাখবো। ন্যাটো 1949 সালে 4 এপ্রিল স্থাপন করা হয়। ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? যে সদস্য দেশগুলো ন্যাটোর আওতায় থাকবে তাদের মধ্যে আক্রমণ হলে সম্মিলিতভাবে সেই আক্রমণকে প্রতিহত করা ন্যাটোর কাজ। অর্থাৎ যে পরিস্থিতির কথা আমরা বারবার বলছি, ইরান ইসরায়েল, ভারত পাকিস্তান, ইউক্রেন রাশিয়া, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি সংঘর্ষ চলছে। সেক্ষেত্রে এই যে সম্মিলন, সেখানে যদি সেই দলগুলো অর্থাৎ সেই দেশগুলো যদি যোগদান করে, অর্থাৎ তাহলে শান্তির বার্তা কিন্তু পাবে বিশ্ব। এবার বিশ্বতে যদি একের পর এক এভাবে যুদ্ধকালীন পরিস্থিতি যদি তৈরি হতে থাকে, তাহলে আগামী দিনে কোথায় দাঁড়াবে বিশ্ব, সেদিকে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। গৌরব, একেবারেই তুমি যেমনটা বলছো, বিশ্ব বাজারে কী প্রভাব পড়বে, অর্থনৈতিক করণে বা কী প্রভাব পড়তে চলেছে, এই ইস্যু তো থেকেই যাচ্ছে। পাশাপাশি G7 চলছে, G7 অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ G7-এ যে 14খানা দেশ আমন্ত্রিত রয়েছেন, পাশাপাশি যে সমস্ত দেশ অংশগ্রহণ করেছেন তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তাদের নজর কিন্তু রয়েছে গোটা প্রস্তুতির উপর। এই সমস্ত বিষয় নিয়ে আরও আলোচনা করা যাক, আরও আপডেট নেওয়া যাক। সঙ্গে রয়েছে নিউজ ডেস্ক থেকে আমাদের সহকর্মী বিশেষ প্রতিনিধি রয়েছে অঞ্জন। একেবারেই তোমাকে দেখো, আমি সঙ্গে রয়েছি গৌরব, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী নিবেদিতা, এবং সেখানে দেখো আমরা আলোচনা করছি আজকে G7 এবং G7-এর মূলত আজকের বিষয়, যেখানে মূলত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় G7 চলছে। একদিকে যখন G7 চলছে, অন্যদিকে ইসরায়েল ইরানের সংঘাত এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঞ্জন, তুমি কিভাবে দেখছো? তোমাকে প্রথমে যেটা বলবো তা হলো একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো 1975 সাল যখন এই প্রথম এই G6 বলে সম্পূর্ণ বিষয়টি ছিল, অর্থাৎ সামিটের যে কথা বলা হয় তা হলো G6। তখনও কিন্তু কানাডা ছিল না সেখানে। G7 অ্যাড হয়, অর্থাৎ কানাডা সেখানে অ্যাড হয় 1976-এ। এবার প্রশ্ন হচ্ছে G7 নিয়ে শুধু নয়, এই G7-এর মধ্যে অনেকগুলো প্রসেস রয়েছে এবং G7-এ এতগুলো দেশ, যখন 7টা দেশ একত্রিত হচ্ছে, এখন আরও বেশি দেশ অ্যাড অন হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে তারা কিসের জন্য এই সামিটটা করে। তার মধ্যে অনেক বড় একটা রিজন হচ্ছে কোনো এক জায়গায় যেন কোনো সমস্যা তৈরি না হয়, অর্থাৎ যে কোনো দেশের সঙ্গে যে কোনো দেশের যদি সম্পর্ক কোনো কারণে ঘাটতির দিকে বা অবনতির দিকে যায়, তাহলে সেই অবনতিকে একটু হলেও মলম দেওয়ার চেষ্টা হয় এই G7 সামিটে। এবারও কিন্তু তার বিকল্প কিছু হয়নি। G7 সামিটের ক্ষেত্রেও কিন্তু এই একই রকম বিষয় উঠে এসছে। আমি একবার বলবো ভিসিআরকে আমার কানের সাউন্ডটা কমানোর জন্য, একেবারে ডোনাল্ড যে ট্রাম্প ইতিমধ্যেই G7 সামিট নিয়ে প্রথম অবস্থায় যে কথাটি বলেছে তা হলো ডোনাল্ড যে ট্রাম্প ইতিমধ্যে একটি পোস্ট করেছিল, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আমি সেই পোস্টটা একবার বলবো ক্যামেরাম্যানকে দেখানোর জন্য। দেখো, একেবারেই Iran should have signed a deal. I told to them sign. What a shame and waste of human life. Simply stated, Iran cannot have a nuclear weapon. I said it over and over again. Everyone should immediately evacuate to Tehran. অর্থাৎ তেহরান ছাড়া নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করছেন অঞ্জন, একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি তুলে ধরছো। একেবারে এখানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ইরানকে এক প্রকার ডোনাল্ড ট্রাম্পের হুমকি।
কেন বলছি হুমকি? তার কারণ দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড যে ট্রাম্প ইসরায়েলের পাশে রয়েছে, সেটা এক প্রকার অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া। কেন বলছি বলো তো? তার কারণ ইতিমধ্যেই ইরানকে থ্রেট দেওয়া হয়েছে এবং তেহরান যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই তেহরানের থেকে কিন্তু আপাতত ডোনাল্ড যে ট্রাম্প বলছে সবাইকে ইভাকুয়েট করে যেতে, অর্থাৎ সবাইকে সরে যেতে। তুমি যদি একবার সংখ্যাটা দেখো গৌরব, তাতেই তুমি বুঝতে পারবে কেন এতটা গুরুত্বপূর্ণ তেহরান। এই মুহূর্তে দাঁড়িয়ে তেহরানের টোটাল যদি আমরা জনবসতি দেখি তাহলে প্রায় 10 মিলিয়নের কাছাকাছি রয়েছে। আমি আবারও বলছি 10 মিলিয়নের কাছাকাছি রয়েছে। এবার ঠিক সে জায়গায় তোমার মনে থাকবে সম্প্রতি ইসরায়েলের ডিফেন্স স্পোক্সপারসন তিনি যখন এই তেহরান নিয়ে যথেষ্ট বার্তা প্রেরণ করেন, তখন কিন্তু তেহরানের 3টে ডিস্ট্রিক্টের মধ্যে থার্ড যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টেই পরে কিন্তু হামলা হয়েছিল এবং সেখান থেকে অনেকেই ইভাকুয়েট করার চেষ্টাও করে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন থার্ড ডিস্ট্রিক্ট নয়, পুরো তেহরানকেই যখন পুরোপুরি সরে যাওয়ার কথা বলা হচ্ছে, ইভাকুয়েট করার কথা বলা হচ্ছে, তখন প্রশ্নটা আরও বড়সড় হচ্ছে। কেন বলছি বড়সড় হচ্ছে? তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান এবং ইসরায়েলের সম্পর্ক এবং G7 সামিট অত্যন্ত একে অপরের সঙ্গে প্যারালি কানেক্টেড হয়ে যাচ্ছে। G7 সামিটে ইতিমধ্যেই সরাসরি ডোনাল্ড যে ট্রাম্প তিনি সরাসরি সেখানে না গিয়ে চলে গিয়েছেন এবং তিনি বার্তা দিয়ে গিয়েছেন যে তিনি কেন সামিট থেকে সরে যাচ্ছেন। তিনি কিন্তু আরও একটা পোস্ট করেছে, সেই পোস্টটাও আমি একবার বলবো দেখানোর জন্য ক্যামেরা পার্সন। দেখো ডোনাল্ড জে ট্রাম্পের আরও একটি পোস্ট। ক্যামেরাম্যানকে বলবো জুম করার জন্য। পাবলিকটি সিকিং প্রেসিডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে বিষয়। অঞ্জন একটু ক্যামেরাকে বলো ডোনাল্ড জে ট্রাম্প একবার সেই পোস্ট দেখানোর জন্য। একেবারে ডোনাল্ড জে ট্রাম্প সরাসরি যে পোস্টটি করেছিল তা হলো পাবলিসিটি সিকিং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, অর্থাৎ ফ্রান্সের যিনি রাষ্ট্রপতি রয়েছে ইমানুয়েল ম্যাক্রন, তাকে ভিত্তি করে তাকে সরাসরি বলা হয়েছে এই কোট করে যে মিস্টেকেনলি সেইড, অর্থাৎ ম্যাক্রন যা বলেছিল সেটা ভুলবশত তিনি বলেছেন এবং আই লেফট দ্য G7 সামিট ইন কানাডা টু গো ব্যাক টু DC টু ওয়ার্ক অন সিজফায়ার বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরান। আমি কেন এই G7 সামিট এবং তার সঙ্গে সঙ্গে ইরান আর ইসরায়েলের যুদ্ধটাকে একত্রিতভাবে কানেক্ট করছি, তার একটা বড় কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে G7 সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও কিন্তু যাওয়ার কথা ছিল। তুমি খুব ভালো করে সেই বিষয়টা খুব জানো এবং ঠিক সে জায়গায় ডোনাল্ড জে ট্রাম্পের সরে আসা এবং সিজফায়ার নিয়ে এত বড় বড় মন্তব্য করা, অর্থাৎ ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো সিজফায়ার বা মধ্যস্থতার বিষয় নয়, পুরোপুরি শেষ। ডোনাল্ড জে ট্রাম্প বলছে কোনো কিছু আর রেখে দেওয়া হবে না, সম্পূর্ণ শেষ করে দেওয়া হবে। এবার যদি আমি একেবারে পূর্বের ইতিহাসের দিকে যাই তাহলে তোমার মনে থাকবে 2015 সাল, সেই সময় বারাক ওবামা রয়েছে রাষ্ট্রপতি এবং ঠিক সেই সময়তে সরাসরি এই ইরানের সঙ্গে একটি চুক্তি হয়। অর্থাৎ এই চুক্তিতে সরাসরি এই ইউরেনিয়ামের যে প্রসেস, সেই প্রসেসের ক্ষেত্রে বা পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না বা কিংবা সেখানে কোনো রিসার্চ সেন্টার তৈরি হবে এই বিষয় নিয়ে কথা হয়েছিল। কিন্তু যখন 2018 সালে ডোনাল্ড জে ট্রাম্প রাষ্ট্রপতি হচ্ছেন তখন কিন্তু এই চুক্তি এক প্রকার বাতিলের দিকে চলে যায় এবং ইরান ক্রমেই লুকিয়ে লুকিয়ে কিন্তু পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা করে। তোমাকে একটা তথ্য দিয়ে রাখি, 83.7% ইউরেনিয়াম সেখানে অলরেডি প্রডিউস করা হয়ে গিয়েছে। বলা হয় যে 90% যদি ইউরেনিয়াম একবার প্রডিউস হয়ে যায় তবে কিন্তু এক্ষেত্রে পারমাণবিক বোমা তারা তৈরি করে ফেলতে পারবে। আর ঠিক সে কারণের জন্যই এত চিন্তা ইসরায়েল এবং আমেরিকার মধ্যে। যেটা মূল ইস্যু যে কেন ইরানের ওপর এত বড় বড় হামলা করার চেষ্টা করা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে, তাদের কিন্তু মূল ভিত্তি একটি জায়গাতেই, তা হলো পারমাণবিক বোমা যেন কোনোভাবেই তৈরি করতে না পারে। দেখো মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর চেয়ে থাকে যে কোনো দেশ যেন পারমাণবিক শক্তিধর দেশ না হয়ে ওঠে। এবার সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে একেবারে যখন এই ইসরায়েল এবং ইরানের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে তখন ইসরায়েল কিন্তু আমরা সবাই জানি সে পারমাণবিক শক্তিধর দেশ এবং ঠিক সে জায়গা থেকে যদি কোনো কারণে কোনো পারমাণবিক বোমা সেখানে ফেলা হয় তাহলে সেটা ইরানের জন্য মোটেই ভালো হবে না। তোমার মনে থাকবে একেবারে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই প্রায় কাছাকাছি সেই সময়তে যখন 6 এবং 9 তারিখে হিরোশিমা এবং নাগাসাকিতে প্রথম এই পরমাণু বোমা ফেলা হয় আমেরিকার পক্ষ থেকে জাপানের ওপরে, তখনও কিন্তু এই 6 এবং 9 আগস্টের আগে বারংবার তাদেরকে অ্যালার্ট করা হয়েছিল, দেখো আমরা কিন্তু পারমাণবিক বোমা ফেলবো। অর্থাৎ তাদেরকে এতবার অ্যালার্ট করার পরেও সেক্ষেত্রে কিন্তু জাপান সরে আসেনি এবং তারপরে পরিণতি আমরা প্রত্যেকে জানি, হিরোশিমা এবং নাগাসাকির ইতিহাস সবাই জানি। কিন্তু প্রশ্ন আবারও নতুন করে তৃতীয় বিশ্বযুদ্ধের
তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক বা কূটনৈতিক অবস্থান, সেই অবস্থান থেকে একটা বিষয় একেবারে স্পষ্ট যে ইসরায়েলকে যদি কোনো কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট করে তাহলে এই লড়াইটা কিন্তু আরও বৃহত্তর পর্যায়ে যাবে। দেখো ইরান তোমার কিন্তু থেকে এই জানতে মুহূর্তে- চাইবো, একেবারে আমাদের সংক্ষিপ্ত সময় রয়েছে, তোমার থেকে জানতে চাইবো ন্যাটো, রাষ্ট্রসংঘ এবং বিশ্ব ব্যাংক এই সম্মেলনে রয়েছে, যারা শান্তির বার্তা দেয়, অর্থাৎ ন্যাটো এবং জাতীয় সংঘ শান্তির বার্তা দেয়, সেক্ষেত্রে তুমি বিষয়টি কিভাবে দেখছো? একেবারে সংক্ষেপে জানতে চাইবো। দেখো নিবেদিতা, তোমাকে যেটা বলবো তা হলো আমি যেটাতে শেষ করলাম সেটাই তোমার প্রশ্নের শুরু। তা হলো ইতিমধ্যেই কিন্তু যদি কোনো কারণে ইরান কিন্তু কোনো মতেই চাইছে না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে, তারা যথেষ্ট চাপে রয়েছে, চাপানো তো রয়েছে তাদের ভেতরে, তার কারণ তারা নিজেরাও বুঝতে পারছে যে আমেরিকা যদি সাপোর্ট করে তাহলে সেক্ষেত্রে ইরানে ধরাশায়ী অবস্থা হবে এবং একের পর এক সমস্যা তারা সম্মুখীন হবেন এবং হচ্ছেনও। তেহরানে এত বড় হুমকি দেওয়া মানে তুমি বুঝেই নাও যে তেহরানে কি করতে যাচ্ছে, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এবং সামগ্রিক স্তরে নেটো যেখানে সরাসরি শান্তির বার্তা দিচ্ছে, সেক্ষেত্রে আরেকটা জিনিস আমি তোমাকে একটু দেখিয়ে দেবো। দেখো একটা ম্যাপ তুমি খেয়াল করে দেখো, ভারত কেন এতটা কানেক্টেড হয়ে রয়েছে বা ভারত কেন এতটা ইম্পর্টেন্ট। দেখো তুমি এখানে ইরান দেখতে পাচ্ছ, ইরানের এটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন জায়গা, এই পুরো জায়গাটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন জায়গা এবং ঠিক এখান দিয়ে যদি ভারতীয়রা এখনও পর্যন্ত জানা যাচ্ছে 10,000 ভারতীয় সেখানে আটকে রয়েছে। যদি আজেরবাইজান দিয়ে তারা যেতে পারে অথবা আর্মেনিয়া দিয়ে যেতে পারে, এই মুহূর্তে দাঁড়িয়ে আর্মেনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই আর্মেনিয়া দিয়েই কিন্তু ভারতের এই সব যারা সেখানে আটকে রয়েছে তারা প্রত্যেকে কিন্তু আবার ফিরে আসতে পারে। ন্যাটোর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যে যেন কোনো রকম অশান্তির বাতাবরণ তৈরি না হয়। আমি কিভাবে দেখছি, যা তুমি প্রশ্ন করলে আমি তাহলে তোমাকে সেটাই বলবো যে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি ডোনাল্ড ট্রাম্প এটা ইচ্ছে করে কূটনীতি করছে যেন এখান থেকে সরাসরি সবাই সরে যায়, অর্থাৎ যেন কোনো রকম যুদ্ধের পরিস্থিতি তৈরি না হয় এবং ইরানকে প্রচ্ছদিতভাবে একটা হুমকি বার্তা দেওয়া হয়েছে যেন কোনোভাবেই ইসরায়েলের সঙ্গে কানেক্টেড না হয়, অন্তত যুদ্ধের বাতাবরণ যেন তৈরি না হয়। এবং আরও একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি যেমনটা বলছিলাম 83.7% ইউরেনিয়াম যেন কোনোভাবেই সেখানে পারমাণবিক শক্তিধর দেশ না হয়ে উঠতে পারে ইরান, এটাই একটা বার্তা প্রেরণ করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। তোমার 98 সালের কথা নিশ্চয়ই মনে থাকবে নিবেদিতা। একেবারে অঞ্জন, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু তুমি তুলে ধরলে আমাদের, যেমন G7 এর যে সম্মেলন চলছে সেই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন দেশ কিন্তু সেখানে পার্টিসিপেট করেছে এবং আগামী দিনে বিশ্বের কিন্তু নজর থাকবে এই সামিট থেকে কি কি বার্তা এলো, শান্তির বার্তা এলো এবং বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কি কি বার্তা থাকবে সেদিকে কিন্তু নজর রয়েছে ইঙ্গিতে। গৌরব, একেবারে নিবেদিত, তুমি যেমনটা বলছো, একেবারে G7 হোক কিংবা G7 এর মধ্য দিয়ে ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে সেই সংঘাতের আবহের বিস্তারিত তুলে ধরা হোক, কিন্তু মূলত প্রশ্ন থেকে যাচ্ছে এই রূপ ভবিষ্যতে কোথাও তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে না তো? ইঙ্গিত আজকের মতন এখানে শেষ করছি। পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন স্ট্রাইভ টিভি বাংলায়। নমস্কার।